আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, বাট জি স্যার, শুনতে ক্লিয়ার পাচ্ছি। না। আচ্ছা সিআর কি ক্লাসে আছেন? জি স্যার। তো জি আমাকে স্যার। কাইন্ডলি আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, ওই যে জব অ্যানালাইসিস এর চ্যাপ্টারটা, ওইটার মানে বইয়ের ছবি ইমেজ গুলো একটু উঠিয়ে আমাকে একটু ইমেল করবেন? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা কল করতে থেকে এই সুযোগে আপনারা একটু কাইন্ডলি যে কোনো একজন আমাকে একটু প্লিজ এই যে মানে আমাদের জব অ্যানালাইসিসের যে চ্যাপ্টারটা বইয়ের, ওই চ্যাপ্টারের মানে পেজ বাই পেজ একটু ছবি উঠিয়ে আমাকে কাইন্ডলি একটু ইমেল করেন আমার জিমেইল অ্যাকাউন্ট, যে অফিসিয়াল। জি স্যার, স্যার দিচ্ছি। ওকে, ঠিক আছে। এই সুযোগে আমরা একটু রুল কল করে নিই সবার। আচ্ছা, আমি নাম ধরেই ডাকছি, কাইন্ডলি একটু সবাই রেসপন্স করবেন। আমি জুম থেকেই ডাকতেছি, কারণ হলো আমার কাছে এই যে অ্যাটেন্ডেন্স শিটটা এখানে ওপেন করা নেই ল্যাপটপে। হ্যাঁ, আমি তো সফট কপি নেই, তো জুম থেকে নাম ধরেই ডাকছি। আরফান আদনান আছেন? স্যার আরাফ আদনান বললেন? হ্যাঁ, আরাফ আদনান। আরাফ আদনান। জি স্যার, আরাফ আদনান। হ্যাঁ, আছেন আরাফ আদনান? জি স্যার, আছি। তারপর হচ্ছে মাহমুদা কবির। প্রেজেন্ট স্যার। কেউ যদি বাদ পড়েন পরে আমাকে বলেন। আচ্ছা আরাফ আদনান, আপনি গত ক্লাস করেছিলেন? আমাকে একটু যদি সাথে সাথে বলেন। জি স্যার, আমি সবগুলা ক্লাসই করেছি। না, সবগুলা বলতে আমি গত ক্লাসটার কথা জিজ্ঞেস করছি। গত ক্লাস করেছেন? হ্যাঁ স্যার, করেছি। ওকে। তারপরে ওই যে মাহমুদা কবির, আপনি? জি স্যার, আমিও লাস্ট ক্লাসে ছিলাম। ওকে। তারপর হচ্ছে মাসুদুর রহমান। ইয়েস স্যার। আপনি গত ক্লাস করেছিলেন? জি। গত ক্লাস যদি কেউ না করে থাকেন তাহলে বলবেন যে গত ক্লাস করেননি। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে সানজানা আরিফিন। জি স্যার, আমি গত ক্লাসেও ছিলাম। ওকে। তারপর হচ্ছে আদিনা সারওয়াত। প্রেজেন্ট স্যার। স্যার গত ক্লাসে ছিলাম না। ওকে। এরপর হচ্ছে আলামিন মিয়া। ইয়েস স্যার। স্যার গত ক্লাসেও ছিলাম স্যার। গত ক্লাসে ছিলেন, ওকে। তারপর হচ্ছে নাজিয়া তাসনিম। প্রেজেন্ট স্যার। স্যার গত ক্লাসে ছিলাম। ওকে। তারপরে রাশেদুল ইসলাম। জি স্যার। স্যার গত ক্লাসেও ছিলাম। ওকে। সবাই কিন্তু অনেস্ট হতে হবে, ঠিক আছে? গত ক্লাসে যারা ছিলেন শুধু তারাই বলবেন গত ক্লাসে ছিলেন। এবার মোহাম্মদ তরিকুল ইসলাম। ইয়েস স্যার। স্যার আমি আপনার সব ক্লাস করছি স্যার। একটা ক্লাস দেখেন স্যার, একটু অ্যাবসেন্ট থাকতে পারে, আমি প্রেজেন্ট দিতে পারি নাই। না, আমি জাস্ট গত ক্লাসের কথা জিজ্ঞেস করছি। গত ক্লাসে ছিলেন? জি স্যার, অবশ্যই। ওকে। তারপর হচ্ছে নজরুল ইসলাম। ইয়েস স্যার, লাস্ট ক্লাসে ছিলাম। ওকে। মোহাম্মদ রেদওয়ান হাসান। ইয়েস স্যার, গত ক্লাসেও ছিলাম স্যার। ওকে। পার্থ কুমার দত্ত। জি স্যার, আমি লাস্ট ক্লাসে ছিলাম। ওকে। জাহিদুল ইসলাম। ইয়েস স্যার, গত ক্লাসেও ছিলাম স্যার। ওকে। সাইমা মুনমুন।
প্রেজেন্ট স্যার স্যার গত ক্লাসে ছিলাম। ওকে, কানিজ আফরোজ। ইয়েস স্যার স্যার গত ক্লাসে ছিলাম। ওকে, স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা স্যার কাইন্ডলি একটু দিলে ভালো হতো স্যার, আমি একটু বাসার বাইরে আছি তো ইমেল অ্যাড্রেসটা আচ্ছা, স্যার নেই। মোহাম্মদ সাব্বির আলম। জি স্যার, আমি আছি এবং গত ক্লাসে ছিলাম। ওকে, আচ্ছা ইমেল অ্যাড্রেস কে চাইলেন? স্যার আমি স্যার ছবি তুলেছি বইয়ের, স্যার ইমেল অ্যাড্রেসটা স্যার আমার খাতায় স্যার আমি একটু বাসার বাইরে তাই স্যার মানে স্যার ইমেল অ্যাড্রেসটা নেই। আচ্ছা, এখানে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে যে এখানে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে আশরাফ আবেদিন। জি স্যার আছি, গত ক্লাসে ছিলাম স্যার। ওকে, তারপর মাহমুদা কবির। প্রেজেন্ট স্যার। স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম তো। ওকে, মেহেদি হাসান পারভেজ। আসসালামু আলাইকুম স্যার, জি স্যার ছিলাম স্যার গত ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মেহেরুন নেসা। জি স্যার গতকাল ক্লাসে ছিলাম। স্যার অনেকে মনে হয় ওয়েটিং এ আছে স্যার। আচ্ছা আমি দিচ্ছি। তারপর হচ্ছে রবিল রানা। জি স্যার, গত ক্লাসে ছিলাম স্যার। ওকে, তারপর হচ্ছে সানজানা আরিফিন। সানজানা আরিফিন আছেন? এরপর হচ্ছে আপনার মোহাম্মদ। স্যার সানজানা আরফিন কিন্তু একটু আগে আপনি মানে প্রথম দিকে সানজানা আরফিন, মাহমুদ কবির এদের নাম বলেছিলেন, সো তখন সানজানা আরফিন। সেটা আমি দেখছি কিন্তু রেসপন্স। পিন্টু কুমার দাস। ইয়েস স্যার। গত ক্লাসে ছিলেন? জি স্যার। ওকে, এস কে তরিকুল ইসলাম। স্যার 3045 আছে স্যার। হ্যাঁ, এস কে তরিকুল ইসলাম মানে শেখ তরিকুল ইসলাম আছেন? জি স্যার, জি স্যার। লাস্ট ক্লাস করেছিলেন? জি স্যার, লাস্ট ক্লাস এবং সবগুলোই করেছি স্যার। আচ্ছা, সানজানা আরিফিন আছেন? স্যার আছি। স্যার শিহাব মাহমুদ স্যার 3040। স্যার আমি গত ক্লাস করেছি স্যার, তার আগের ক্লাসেও ছিলাম স্যার। আচ্ছা, তারপরে শিহাব মাহমুদ বললেন? জি স্যার 3040। শিহাব মাহমুদ। জি স্যার, গত ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা, এরপর আর কেউ বাদ পড়ছেন আমার নাম ডাকা থেকে? স্যার মইনুল ইসলাম 3039, আমি লাস্ট ক্লাসে ছিলাম স্যার। মইনুল ইসলাম। জি স্যার। ওকে, আর তো কেউ বাকি নাই, সবারটাই তো ডাকলাম তাই না? ওকে, হ্যাঁ স্যার ওই আমি 9 তারিখে প্রেজেন্টটা দিতে পারিনি, লাস্ট দুই ক্লাস পর্যন্ত, পরে মনে করে দিতে বলছিলেন। আজকে কি তাহলে হবে না, না পরে মনে করে দিব? আচ্ছা, কি নাম আপনার? মাসুদুর রহমান স্যার। হ্যাঁ, মাসুদুর রহমান। লাস্ট 9 তারিখে ওই অ্যাটেন্ডেন্সটা একটু আর্লি নিয়ে ফেলছিলেন, আমি 1 মিনিট পরে জয়েন করছিলাম, পরে বললো যে না এটা পরে আপনাকে করে দিব। আচ্ছা 9-12-21 তাই না? 9-12-21 করছিলেন? 9-1 স্যার, 9-1-2021। আচ্ছা 9-1-21 আমি লিখে রাখলাম, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ স্যার মেহেরুন নেসা, আমি আপনার সবগুলো ক্লাসই করেছি, একটা ক্লাসে শুধু আমার কি বলে কারেন্ট চলে গেছিল, তো আমি হচ্ছে ইয়ে দিতে পারিনি, অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। ক্লাসটা করছিলেন আপনি? জি স্যার, আমি ক্লাসে প্রতিদিনই আপনার ক্লাস আমি অ্যাটেন্ড করেছিলাম। না মানে যেদিন কারেন্ট চলে গেছে ওই দিন ক্লাসে থাকতে পারছিলেন আর 1 ঘন্টার মতো? আচ্ছা, 1 ঘন্টার মতো থাকতে পারিনি স্যার, 1 ঘন্টার মতো আমি শুরুতে অ্যাটেন্ড করে আবার পরে আর ঢুকতেই পারিনি। আচ্ছা, শুরুতে কতক্ষণ ক্লাস করছিলেন? স্যার বেশিক্ষণ একদমই না, 10 মিনিটও না মনে হয়।
তাহলে তো অ্যাটেন্ডেন্সটা ওই দিন দেওয়া সম্ভব না, কারণ হলো মিনিমাম যদি আধা ঘন্টা 1 ঘন্টা করেন তাহলে না হয় কনসিডার করা যায় যে ইলেকট্রিসিটি চলে গেছে। 5-10 মিনিট তো আসলে মানে খুবই, মানে যেহেতু আপনাদের 2 ঘন্টার মতো ক্লাস, অন্তত হ্যাঁ মানে মোর দেন হাফ অ্যান আওয়ার হলেও কনসিডার করা যায়। একটা ক্লাস কোনো ব্যাপার না, বুঝছেন? বাকি ক্লাসগুলো সব করেন, আশা করি আচ্ছা সমস্যা হবে না। স্যার আচ্ছা আমি তারিকুল ইসলাম স্যার 9 তারিখ কিন্তু স্যার ক্লাস করছিলাম, আমি আপনাকে এর আগেও বলছি একবার। হুম 9 তারিখে মানে ক্লাস সবগুলো কতক্ষণ ক্লাস করছি করছিলেন? স্যার। স্যার পুরো ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা তাহলে তো আর সমস্যা কি, অ্যাটেন্ডেন্স দেননি কেন পুরো ক্লাসে থাকলে? স্যার আমার নেট প্রবলেমের কারণে মানে সাউন্ড আপনি হয়তো শুনতে পান নাই, যে কারণে স্যার অ্যাবসেন্ট আচ্ছা গেছিল। ঠিক আছে, ওটা তাহলে সমস্যা হবে না, ওটা তাহলে আবার চেক করে দেখা যাবে, আমি লিখে রাখছি। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের যে ইমেলটা আমি জানি না এখন আমাকে পাঠানো হয়েছে কিনা। স্যার পাঠিয়েছি। ও আচ্ছা, কানিজ আফরোজ না? জি স্যার। আপনি কি আলাদা আলাদা ইমেলে পাঠিয়েছেন নাকি সব একটা ইমেলে পাঠিয়েছেন? স্যার একটা মানে একটা মেলে হচ্ছিল না, তাই স্যার 3টা মেলে পাঠাতে হয়েছে। ফুল চ্যাপ্টারের ছবি স্যার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পেজ সমস্যা ওয়াইজ নাই। দিয়েছি। আচ্ছা আমি তাহলে গ্র্যাজুয়ালি যাচ্ছি, প্রথম ইমেল থেকেই শুরু করলাম। হ্যাঁ জি স্যার। স্যার বাকিগুলোতে লেখা আছে যে নেক্সট 10 পেজ এন্ড স্যার লাস্ট পেজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের সাথে আমি আগে মেইন কথা বলি নি, আপনাদের কিন্তু নেক্সট ক্লাসে আমি একটা মিড টার্ম পরীক্ষা নিব। হ্যাঁ তো মিড টার্ম পরীক্ষার ক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের এর আগে আমি 2টা চ্যাপ্টার পড়িয়েছি, তাই না? আর আজকের চ্যাপ্টারটা সহ 3টা চ্যাপ্টার হবে। তো এই 3টা চ্যাপ্টারের উপরে আপনাদের আগামী শনিবারে, হ্যাঁ আপনাদের এই যে ক্লাস স্কেডিউল টাইমেই মানে আপনাদের মিড টার্ম পরীক্ষা হবে। মিড এবং কুইজ আমি 2টা একসাথেই নেই নরমালি। যেটা আমি করব 15টা কুইজ দিব আপনাদের, মানে 15টা কুইজ বলতে এখানে এমসি মাল্টিপল চয়েস, ফিল ইন দা ব্ল্যাঙ্ক এবং ট্রু ফলস এই টাইপের কোশ্চেন থাকবে। হ্যাঁ মাল্টিপল চয়েস, ট্রু ফলস এবং ফিল ইন দা ব্ল্যাঙ্ক, টোটাল 15টা কোশ্চেন, 15 মার্কস। হ্যাঁ আর 10 মার্কস আমি নিব হচ্ছে আপনাদের রিটেন পার্ট, মানে যেখানে আপনি অ্যান্সার গুলো ছোট কোশ্চেন অ্যান্সার করবেন, মানে ছোট ছোট কোশ্চেন। তো সেখানে আপনাদের আমি পরীক্ষাটা গুগল ফর্মে নিব, আপনাদেরকে জুমে ঢুকবেন, জুমের লিংকটা দিয়ে দিব, আপনারা লিংকে ক্লিক করলেই সরাসরি জুমের আপনার গুগল ফর্মের লিংকে চলে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে এমসিকিউটা আপনাদের তো যেভাবে আপনারা কোশ্চেনটার লিংকে পাবেন, সেহেতু আপনাদের কোশ্চেনে মানে 1 বাই 1 আপনাদের এমসিকিউটা শো করবে, সেগুলো আপনারা অ্যান্সার করবেন। আর রিটেন পার্টে গুগল ফর্মেই হবে, আপনারা সেটা টাইপ করবেন। মানে আমি আসলে ওই যে ছবি উঠে স্ক্যান করে পাঠানো এগুলো অনেক ঝামেলা মনে হয়, লেন্দি প্রসেস, বুঝছেন? এভাবে স্যার অনেকে এমসিকিউ এর টাইম কেমন থাকবে স্যার? হ্যাঁ এমসিকিউ এর টাইমটা পরে আসতেছে, আগে আমার কথাটা শেষ করতে দেন। জি স্যার। শর্ট কোশ্চেনের জন্য আমি বলছি সেটা গুগল ফর্মে হবে, সেক্ষেত্রে আপনারা অ্যান্সার গুলা ওই যে মানে ওই কোশ্চেনই টাইপ করবেন, সেটাও গুগল ফর্মে। কোশ্চেনটা আপনাকে দেখাবে, কোশ্চেনের নিচে টাইপ করার জন্য একটা স্পেস দেওয়া থাকবে, সেই স্পেসের মধ্যে আপনি যেভাবে ইমেইলে টাইপ করেন অথবা মেসেজিং করেন, সবাই তো মোটামুটি ইমেইল করা, ইলেকট্রনিক ইমেইলিং বা চ্যাটিং অথবা মেসেঞ্জার ইউজ করাতে অভ্যস্ত আছেন, 2-4 লাইন তো লেখেন নাকি বন্ধু বান্ধবের কাছে। তো যদি ওইটা লিখতে পারেন সেটা আপনি মোবাইলেও অ্যান্সার লিখতে পারবেন, ল্যাপটপেও অ্যান্সার লিখতে পারবেন, ইটস আপ টু ইউ। কিন্তু অ্যান্সারটা এইভাবে দিলেই সুবিধা, কারণ হলো এই যে রিটেন নিলে যেটা আরেকটা হয় সমস্যা, যে এক একজন এক এক টাইমে খাতা সাবমিট করেন। হ্যাঁ কেউ আবার দেখা গেছে যে ফাইল গুলো এমন ভাবে দেন যেগুলা আবার নতুন করে আমার উঠাইতে অনেক সমস্যা হয়। তো গুগল ফর্মে আমি যখন নিব, আপনারা আপনাদের অ্যান্সারটা টাইপ করার পর ওটা যখন সাবমিট করবেন, এটা অটোমেটিক্যালি আমার এক্সেল শিটের মধ্যে আমি যখন ডাউনলোড করবো অ্যান্সার গুলো চলে আসে, রোল নাম এবং রোল নাম্বার অনুযায়ী প্রত্যেকটাই একটা টেবিল ড্র হয়ে যায়, অটোমেটিক টেবিল হয়ে যায়। আমার কাছে সবার নামগুলোর সাথে অ্যান্সারটা রেকর্ড থাকে। হ্যাঁ তো এইভাবেই নিব। তো আপনারা একটু টাইপ করাতেই অভ্যস্ত থাকেন, কারণ আমি খুব বেশি বড় কোশ্চেন তো লিখতে দিব না, যে আপনাকে ছোট ছোট হয়তো কোন একটা স্পেসিফিক পয়েন্টের অ্যানালাইসিস বা কনসেপ্টের ব্যাপারে লিখতে দিবে, সেহেতু আপনি ওই কোশ্চেনের অ্যান্সার হয়তো 4 থেকে 5 লাইন সর্বোচ্চ, মানে নট মোর দেন 5 লাইন, মানে 5টা লাইনের বেশি হবে না। তো ওইভাবেই অ্যান্সার গুলো লিখবেন। সো এই 5 লাইনের মধ্যে কিন্তু মানে বিষয়টা এমন না যে 5 লাইন যা ইচ্ছা তাই লিখবেন, এই 5 লাইন লিখতে হবে আপনাকে একেবারে মেইন ইম্পর্টেন্ট টপিকটা, মানে ইনফরমেশনটা। যারা এক্সাম্পল দিতে পারবে, ভালোভাবে কনসেপ্টটাকে ডিফাইন করতে পারবে বা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, তারা ভালো মার্কস পাবে।
কারণ হলো মানে আসলে বস্তা বস্তা লেখা দরকার নাই, যদি আপনি মূল বিষয়টা গুছিয়ে অল্প কথায় প্রকাশ করতে পারেন উইথ সাম রিলিভেন্ট এক্সাম্পল, তাহলে বোঝা যায় যে আপনি আসলে পারেন। ঠিক আছে, তো যাই হোক, সবাই ওভাবে প্রিপারেশন নিয়েন। আমি আজকে জব অ্যানালাইসিস চ্যাপ্টারটা একটু শুরু করি। একটি কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, বাট এখানে স্যার আমার মনে হয় যে ম্যাক্সিমাম আমরা সবাই মোবাইল দিয়েই ক্লাসে জয়েন করি, সেখানে SMS কিংবা ওখানে টাইপিং করাটা একটু ক্রিটিক্যাল স্যার। যদি যে আমরা লিখে স্ক্যান করে আপনাকে দিতাম কিংবা PDF করে, সেটা ভালো হতো স্যার। এখন আসলে এটা ডিপেন্ড করে, যেমন আমি আমার আন্ডার গ্রেডের ক্ষেত্রেও যেমন ধরেন এই যে মোবাইলে বা ইয়াতে টাইপ করে নিয়ে ওরা দেখলাম যে এটাতেই অনেক মানে কমফোর্টেবল। আমি জানি না আপনারা এটাতে কমফোর্টেবল কেন হবেন না। ওনারা খুব সুন্দর করে মোবাইল, যাদের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এরকম যেমন এটা যদি কেউ মনে করেন যে আমি মোবাইলে টাইপ করতে সমস্যা, তারা চাইলে ল্যাপটপে পরীক্ষাটা দিতে পারেন। ল্যাপটপে তো টাইপ করাই যায়, আপনি ইমেইলে যখন কোনো কিছু টাইপ করেন তখন তো ল্যাপটপের মাধ্যমেও করতে পারেন। আর যারা মোবাইলে এক্সপার্ট, যে অনেকে কিন্তু মোবাইলেও একেবারে ল্যাপটপের মতোই টাইপ করতে পারে, হ্যাঁ, তারা কিন্তু মোবাইলেই দিতে পারে, এটা ভ্যারি করে। তো এখন মানে আপনারা যদি মেজরিটি মনে করেন যে লিখে আপনাদের দিলে সুবিধা হবে, আমার কোনো প্রবলেম নাই, আমি তাহলে লিখেই নিব। কিন্তু গুগল ফর্মে নিলে যেটা হয়, জিনিসটা একেবারে খুবই স্ট্রাকচার্ড থাকে, মানে এটা আমার জন্য কালেক্ট করা, এটাকে অ্যাসেস করা, মানে পুরো বিষয়টা মানে এক্সামিন করাটা ইজি হয়। তো এখন অনেক সময় আপনাদের ক্ষেত্রে যেটা হয়, পরীক্ষা হয়েছে এর আগে আপনারা যেটা করছেন, অনেকে মানে করেছে, আপনারা না, যে পেজ গুলো পর্যন্ত সিরিয়াল মতো দিতে পারেন না। দেখা গেছে আমার 3 নাম্বার পেজটা দিছে 5 নাম্বারে, 5 নাম্বার পেজ দিছে 1 নাম্বারে। তো যখন এইভাবে এলোমেলো ভাবে আপনারা দিবেন না, ক্লাসে কতজন স্টুডেন্ট, মনে করেন 30 জন, তো 30 জনের খাতার মধ্যে যদি 10 জনেরই এরকম পেজ উল্টাপাল্টা থাকে, একজন টিচারের পক্ষে কোন পেজের পর কোন পেজ এটাও যদি সাজায় নিতে হয়, তাহলে এটা খুবই আনএক্সপেক্টেড। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, তবে স্যার ইনশাআল্লাহ মনে হয় হবে না, এভাবে করলে ভালো হয় কিনা স্যার যদি একটু। কারণ হবে না, আপনারটা হবে না, কিন্তু আপনি কিভাবে আরেকজনেরটা গ্যারান্টি দিবেন? এই গত সেমিস্টারে গুলোতে আমি এরকম দেখছি, অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। আবার অনেকে বলে আমারটা স্যার স্ক্যান হয় না, অনেকে বলছে আমি স্ক্যান করে পাঠানোর পর মেইল যায় না, এরকম মানে কথা বলে। অনেকে দেখা গেছে এক্সাম শেষ হওয়ার 10 মিনিট পরে খাতা দিয়েছে। তো এখন 10 মিনিট পরে খাতা দিলে যেটা হবে, আমার কথা একটাই, যে আপনাকে নির্দিষ্ট টাইমের পরে 1 মিনিট যদি আপনি কনজিউম করেন, আপনার 1 মার্কস কাটা যাবে। 2 মিনিট কনজিউম করলে 2 মার্কস কাটা যাবে। এই জিনিসটা এইভাবে না হলে হয় কি, এই জিনিসটা এইভাবে না হলে হবে কি, মানে কেউ কেউ আনফেয়ার প্র্যাকটিসটা করে, যে ইচ্ছাকৃত ইন্টেনশনালি সে অ্যান্সারটা লিখে 5 মিনিট 10 মিনিট লেটে দেয়। আমি সবার কথা বলতেছি না, মানে ইথিক্যাল গ্রাউন্ডটা যদি সবারই সেম হইতো তাহলে কোনো টেনশন ছিল না, কিন্তু সবাই তো ইথিক্যাল পার্টটা সমানভাবে মেনটেন করে না, যার কারণে ফেয়ার অ্যাসেসমেন্টের জন্য আসলে এভাবে সুবিধা হয়। এখন আপনারা মেজরিটি কি বলেন? আর যেটা আপনি বললেন স্যার, আমরা আসলে রাইট টাইমে স্যার আমরা স্যার আপনার যেটা ভালো মনে হয় ওটাই করেন স্যার। আচ্ছা, না ভালো মনে হয় না, আপনারা রেইজ হ্যান্ড যতজন বলেন যে গুগল ফর্মে পরীক্ষাটা নেই, যে টাইপ করেই দিবেন, একটু রেইজ হ্যান্ড করেন, তাহলে আমি বুঝতে পারবো কতজন চাচ্ছেন। রেইজ হ্যান্ড, হ্যাঁ, আপনারা ওই যে চ্যাট অপশনে রেইজ হ্যান্ডের অপশন আছে, আপনাদের হাত গুলো তোলেন, তাহলে আমি বুঝতে পারবো টোটাল কতজন গুগল ফর্মে টাইপ করে পরীক্ষা দিতে ইন্টারেস্টেড। আপনারা হ্যান্ড রেইজ করলে আমার কাছে কাউন্টিংটা চলে আসবে। ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে 24 জন। 24 জনের মধ্যে যদি মেজরিটি আপনারা টাইপিং এ মানে পক্ষে রায় দেন, তাহলে আমরা গুগল ফর্মে পরীক্ষাটা নিব, যে সবাই সবারটা টাইপ করে সাবমিট করবেন। স্যার আসলে টাইপ করে কখনো পরীক্ষা দেই নাই, এই কারণে একটু মানে এই কারণে একটু কনফিউশন। আচ্ছা, তো আপনাদের এখানে আমি দেখতেছি যে মোটামুটি মানে খাতায় লিখে পরীক্ষা দেওয়ার পক্ষেই বেশি, একজন বেশি আছে। 23 জনের মধ্যে 22 জন 12 জন হচ্ছে মানে লিখে পরীক্ষা। এখন তো আবার সমান সমান রেজ হ্যান্ড করতে পারছি স্যার রেজ হ্যান্ড করতে পারতেছি না স্যার। স্যার অনেকেই আছে যে স্যার টাইপ করে দিতে পারবে কিন্তু এখন হাত তুলতে পারছে না। বলি রেজ হ্যান্ডের বিষয়টা আমি বলি কোথায়, আমি বলি যে রেজ হ্যান্ডের বিষয়টা হলো আপনারা ওই যে মোর অপশন আছে না, মোরের মধ্যে তো রেজ হ্যান্ড আছে নাকি, নাকি পার্টিসিপেন্টসদের ইয়াতে দেখেন তো। স্যার মোরের মধ্যে আছে স্যার। আচ্ছা, তো এখন 12 জন, টোটাল ক্লাসে আছে কতজন?
আমি সহ ক্লাস আছে। আচ্ছা রিজেন টোটাল এখন দেখা যাচ্ছে 13 জন, একবার 12 জন একবার 13 জন, আমি কত ধরবো? সমান সমান বলতেছে। 23 জন, আমি একজন 22 জন। আচ্ছা আমি সহ 24 জন, 24 জনের মধ্যে রেজ হ্যান্ড হচ্ছে 13 জন। স্যার আমারটাও কাউন্ট করেন, আমার অপশন আসছে না। আপনিও Raise মানে গুগল handed। ফর্মে দিতে চান? জি স্যার। আচ্ছা 14 জন, তাহলে তো সবাই গুগল ফর্মেই চাচ্ছে, মেজরিটি 14 জন। 14 জন গুগল ফর্মে, সমস্যা আছে? স্যার আপনার যেভাবে সেভাবে আচ্ছা দিতে শোনেন, রাজি আছি। আচ্ছা আমি বলি তাহলে জিনিসটা আমি একটু ফ্লেক্সিবল রাখলাম। আপনাদের গুগল ফর্মে আমি কোশ্চেনটা দিব, যারা গুগল ফর্মে টাইপ করে কোশ্চেনের অ্যান্সার দিতে চান আপনারা গুগল ফর্মেই দিয়েন। আর যদি 4-5 জন আপনারা গুগল ফর্মে দেওয়ার ব্যাপারে মানে কনফিউজড হন যে না আমি পারবো না, টাইপ করতে গেলে আমার সমস্যা হবে, আপনারা ওই 4-5 জন খাতায় টাইপ করে আমাকে ছবিটা স্ক্যান করে টাইমলি পাঠিয়ে দিবেন, তাইলেই হবে। ঠিক আছে? মোটামুটি 4-5টা খাতা যদি আমি ইমেইলেও নেই, ওইটা আমার জন্য খুব একটা সমস্যা হবে না ওগুলো, কিন্তু সবগুলা খাতা আসলে টাইপ করলে ওই যে বললাম পেজ গড়বড় হলে পরে এগুলো ঝামেলা হয়। তাহলে হলো, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি মোটামুটি যদি ওই যে 24 জনের মধ্যে আমি দেখলাম 14 জনই মানে আপনারা টাইপ করে দিতে চান, তো আপনারা টাইপ করে দেন। আর যে 8-10 জন ওনারা ইমেইলে দিতে মানে হাতে লিখে দিতে চাচ্ছে দিক, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ আসলে আমার কোশ্চেনের প্যাটার্ন যা হবে তাতে আপনাদের মানে অনেক লিখতে হবে এমন না, আপনি ওই টাইপ করেও ওই 4-5 লাইন অ্যান্সার যদি ঠিকমতো লিখতে পারেন, দ্যাটস এনাফ। ওকে ওকে, তাহলে আমরা এবার মূল আলোচনায় যাই। এক্সামের ডিউরেশন সম্পর্কে যদি সংক্ষেপে বলি, তাহলে কুইজের জন্য আপনাদের 15টা কোশ্চেনের জন্য আপনারা 15 মিনিটই সময় পাবেন। ঠিক আছে? মানে এটা টাইমড এক্সাম, প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে সময়। আর শর্ট কোশ্চেন যদি 4টার মধ্যে 3টা অ্যান্সার করতে হয়, 3টার জন্য আপনি আধা ঘন্টা সময় পাবেন, 10 মিনিট করে। কারণ ওই 4-5 লাইন টাইপ করতে আসলে এক একটা কোশ্চেনে 10 মিনিটের বেশি সময় লাগে না। তো সেক্ষেত্রে 3টা কোশ্চেনের জন্য 30 মিনিট, আধা ঘন্টা হচ্ছে রাইটিং এ। আর এমসিকিউতে 15 মিনিট, 45 মিনিট। আর খাতাটা আপনার জমা দিতে বা এই আনুষঙ্গিক সব টাইম মিলে আরো 5 মিনিট, টোটাল আপনার 50 মিনিট এক্সামে চলে যাবে। ওকে, এরপরে বাকি সময়টা আমরা ক্লাস নিব। তাহলে আলোচনা কিন্তু শেষ পরীক্ষা সংক্রান্ত। ওকে স্যার। ওকে, এবার আমরা মানে আমাদের আজকের আলোচনায় যে আজকে যে বিষয়টা আমরা চ্যাপ্টারটা আলোচনা করবো, এটা হচ্ছে জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিস সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি যে জব অ্যানালাইসিসটা আসলে কি, একটু ওপেন করি ফাইলটা। আচ্ছা, জব অ্যানালাইসিসের ফাইলটা ওপেন হচ্ছে না। আচ্ছা, জব অ্যানালাইসিস আচ্ছা, আমি আলোচনা শুরু করি। পাওয়ার পয়েন্ট এগুলো ওপেন না হলে সমস্যা নেই। আপনাদের এই চ্যাপ্টারের যেসব টপিকগুলো, আমাকে শুধু আপনি টপিকটা বললে একটু, আপনাদের সামনে যদি কারো বই থাকে বা ইয়া থাকে, আমাকে টপিকটা বললেই হবে। হ্যাঁ, আমি এমনিতেই আপনাদেরকে সেই আলোচনাগুলো বলতে পারবো যা আছে। তো জব অ্যানালাইসিস আমাদের হচ্ছে চ্যাপ্টারটা বোঝার প্রয়োজন যে আসলে জব অ্যানালাইসিসটা কি এবং কেন জব অ্যানালাইসিস করা হয়। তো আপনাদেরকে যদি আমি বলি যে জব অ্যানালাইসিস হচ্ছে দ্য সিস্টেমেটিক, হ্যাঁ, ইটস এ রিটেন স্টেটমেন্ট দ্যাট সিস্টেমেটিক্যালি অ্যানালাইজ the what a particular jobs includes, মানে the detail or the total number of duties, responsibilities and tasks that a job holder perform in a particular job, এটা ডিটারমাইন করাটাই হচ্ছে জব অ্যানালাইসিস। তো জব অ্যানালাইসিস ইটস এ রিটেন স্টেটমেন্ট দ্যাট সিস্টেমেটিক্যালি ডেসক্রাইব what are the specific tasks, duties and responsibilities have to be performed in a particular job and what are the requirements to perform that job, এটা মেজার করাটাই হচ্ছে জব অ্যানালাইসিস। তো জব অ্যানালাইসিসে তাহলে আমরা কি কি জানতে পারি, যে জব অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি একটা পার্টিকুলার জবে কি কি ধরনের কাজ করা হয়,
সেই জবের ডিউটিস গুলো কি, রেসপন্সিবিলিটিস গুলো কি, ওয়ার্কিং টার্মস কন্ডিশন গুলো কি, ঠিক আছে? এগুলাকে হচ্ছে জব অ্যানালাইসিসের একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে জব অ্যানালাইসিসের এই যে ডিউটিস, রেসপন্সিবিলিটিস, টাস্ক গুলো পারফর্ম করতে গেলে আমার জবের রিকোয়ারমেন্টস গুলো কি। জবের রিকোয়ারমেন্টস বলতে আমার কি ধরনের এক্সপেরিয়েন্স, কি ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কি ধরনের কোয়ালিফিকেশন, এবং কি ধরনের স্কিলস, এক্সপার্টিস থাকতে হবে, এই বিষয়গুলা আইডেন্টিফাই করা। তাহলে জব অ্যানালাইসিস ইজ এ রিটেন স্টেটমেন্ট দ্যাট সিস্টেমেটিক্যালি ডিসক্রাইব what are the duties, responsibilities, accountabilities and working condition of a job, and what are the requirements, that means the skills, knowledge and competencies that the job holder require to perform that job. এটি হচ্ছে জব অ্যানালাইসিস। এখন এই জব অ্যানালাইসিসের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন। তো জব ডেসক্রিপশন বলতে বোঝাচ্ছে যে জব ডেসক্রিপশনের মাধ্যমে আমরা একটা জবের পার্টিকুলারলি যে প্রথম অংশটুকু, আই মিন একটা জবের ডিউটিস কি হবে, রেসপন্সিবিলিটি কি হবে, তারপরে জবের অ্যাক্টিভিটিস গুলো কি হবে, তার ওয়ার্কিং টার্মস কন্ডিশনস গুলো কি হবে, এই জিনিসগুলোকে ডিটারমাইন করা, এটা হচ্ছে জব ডেসক্রিপশন। আর জব স্পেসিফিকেশন অংশে কি করে, যে এই জব ডিউটিস, টাস্ক, অ্যাকাউন্টেবিলিটিস, রেসপন্সিবিলিটিস গুলো পারফর্ম করার জন্য একজন জব হোল্ডারের কি ধরনের মানে স্কিলস, নলেজ, এক্সপার্টিস, এডুকেশনাল মানে এক্সপের প্রয়োজন, এই জিনিসগুলো জব স্পেসিফিকেশন। আপনারা হয়তো বা বিজ্ঞাপন, বিভিন্ন সময় পত্রিকার অ্যাড দেখেছেন, তাই না? পত্রিকাতে বিজ্ঞাপন দেখেছেন, তো পত্রিকার বিজ্ঞাপন যদি আপনি দেখে থাকেন, দেখবেন ওখানে এই জব অ্যানালাইসিসের একটা ফর্ম দেয়া থাকে যখন চাকরির বিজ্ঞাপন দেয়। তো সেখানে দেয়া থাকে যে জবের পজিশন, মানে এই জবটা মানে টাইটেলটা কি জবের, সেটা হইতে পারে একজন অ্যাকাউন্টেন্ট, অথবা একজন এক্সিকিউটিভ এইচআর, অথবা এইচআর ম্যানেজার, হতে পারে আপনার হেড অফ মার্কেটিং বা মার্কেটিং ম্যানেজার, অথবা প্রফেশনারি অফিসার। এরকম অনেক ধরনের পদের জন্য আপনার বিজ্ঞাপন দেখেন। তো সেই পদের বিজ্ঞাপনের মধ্যে আপনি দেখবেন যে ক্যান্ডিডেটের জব ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস গুলো ওখানে লেখা থাকে লিস্ট আকারে, যে ওই পদে আপনাকে কি কি কাজ করতে হবে, আপনার ডিউটিস, রেসপন্সিবিলিটিস গুলো কি, সেটা লিস্ট আকারে বা বুলেট আকারে লেখা থাকে। আবার তার নিচে আপনি দেখবেন যে জব স্পেসিফিকেশন গুলো বা রিকোয়ারমেন্টস গুলো লেখা থাকে, যে জব রিকোয়ারমেন্টস গুলো কি। সেই জব রিকোয়ারমেন্টস এর মধ্যে লেখা থাকে যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি হইতে হবে, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তার থাকতে হবে, কি কি ধরনের ট্রেনিং থাকতে হবে, কি কি ধরনের নলেজ থাকতে হবে, স্কিলস কি কি থাকতে, কম্পিউটার লিটারেসি থাকতে হইতে পারে, কমিউনিকেশন স্কিলের দরকার হতে পারে। এরকম জবের স্পেসিফিক রিকোয়ারমেন্টস গুলো বলা থাকে, সেটাকে বলা হচ্ছে জব স্পেসিফিকেশন। তাহলে আপনারা জানলেন যে জব অ্যানালাইসিস হচ্ছে জবের ডিউটিস, রেসপন্সিবিলিটিস, টাস্ক, জব ওয়ার্কিং টার্মস এন্ড কন্ডিশন সেট করা। আর জব স্পেসিফিকেশন হচ্ছে ওই পার্টিকুলার ডিউটিস, রেসপন্সিবিলিটিস গুলো পারফর্ম করার জন্য। দেখেন আমি যে বিষয়গুলো, যে জব ডেসক্রিপশন বলতে, জব অ্যানালাইসিস বলতে কি বোঝায়, জব ডেসক্রিপশন বলতে কি বোঝায়, জব স্পেসিফিকেশন বলতে কি বোঝায়, বইয়ের মধ্যে দেখেন একটা স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম দেয়া আছে, আপনারা যদি একটু দেখেন। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে আমি কিন্তু বইয়ের মধ্যে ওইটা দেখেছি, একটা স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম, একজন এইচআর প্রফেশনালের জব অ্যানালাইসিস ফর্ম দেয়া আছে বইয়ের মধ্যে। তারপরে আপনার জব অ্যানালাইসিস কেন প্রয়োজন, হ্যাঁ, সেখানে আমরা মাল্টিফেসেটেড নেচার অফ জব অ্যানালাইসিস, মানে জব অ্যানালাইসিসের যে মাল্টি পারপাস একটা অবজেক্টিভ আছে, যে জব অ্যানালাইসিস কেন করতে হয় আসলে আমাদেরকে। তো আপনারা যদি দেখেন যে এই যে আমরা যে জব ডিউটিস, রেসপন্সিবিলিটিস, হ্যাঁ, জব টার্মস, ওয়ার্কিং টার্মস কন্ডিশন গুলোকে ডিটারমাইন করছে, আবার একজন জব হোল্ডারের এই পারফর্ম করার জন্য কি স্কিল, নলেজ, কম্পিটেন্সি এবং এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেগুলো বের করছি। কেন করছি আসলে এই জব অ্যানালাইসিস করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো, যে আমি কোন পদের জন্য একজন এমপ্লয়ি হায়ার করব, বা আমার কতজন এমপ্লয়ি হায়ার করব, কোন ধরনের স্কিলের জন্য। আমি যদি জব অ্যানালাইসিস না করি তাহলে কিন্তু আসলে আমার পক্ষে ওই রাইট স্কিলের রাইট নাম্বার অফ এমপ্লয়ি কিন্তু হায়ার করা সম্ভব হবে না। তার মানে এইচআর প্ল্যানিং এর কাজটা যদি আপনি করতে যান, তার আগে আপনাকে জব অ্যানালাইসিস করতে হবে। এখন আমার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পদের জন্য আমি এমপ্লয়ি হায়ার করি, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের মানে র্যাঙ্কের বিভিন্ন মানে আপনার পজিশনের জন্য আমি
রিক্রুটমেন্ট করি। তো সেটা যদি আমাকে করতে হয় তাহলে আমি যদি নাই জানি যে আসলে আমার এমপ্লয়িরা কোন পদে কোন ধরনের কাজ করবে, সেটাকে যদি আমি ডিটারমাইন না করি, মানে নির্ধারণ না করি, আবার ওই পদে কাজ করার জন্য একজন ব্যক্তির কি ধরনের যোগ্যতা বা কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন, এটাও যদি আমি আইডেন্টিফাই না করি, তাহলে আমি কিভাবে আসলে প্রতিষ্ঠানের জন্য রাইট স্কিলের এমপ্লয়িকে রাইট পজিশনে বা রাইট নাম্বার, মানে কতজন লাগবে, এটা কিভাবে বের করব? তাহলে বলা হচ্ছে যে এইচআর প্ল্যানিং করার জন্য আমার যেমন জব অ্যানালাইসিস করতে হয়, তেমনি রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে করতে গেলে আমাকে এই জব অ্যানালাইসিসটা করতে হবে, যে আমি কিভাবে এই রিক্রুটমেন্টের প্রক্রিয়াটা সম্পন্ন করব, কোত্থেকে আমি এই দক্ষ এমপ্লয়িকে পাবো, তাদেরকে ইন্টারনাল সোর্স থেকে পাবো নেক্সট রয়েছে। তো এগুলো যদি আমি করতে যাই তাহলে আমাকে এইচআর জব অ্যানালাইসিসটা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হবে, কারণ আমি যখন এমপ্লয়ীদেরকে ইন্টারনাল বা এক্সটার্নাল হায়ার করব, তাহলে যে স্কিলের এমপ্লয়ি যে ধরনের কাজের জন্য হায়ার করব, ওইটা আমার যদি ভিতরে অ্যাভেলেবেল থাকে আমি ভিতর থেকে নিতে পারি, যদি অ্যাভেলেবেল ভিতরে না থাকে তাহলে আমাকে বাইরে থেকে হায়ার করতে হবে। কাজে এই ডিসিশনটাও কিন্তু আপনার জব অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে। আবার আপনি আপনার এমপ্লয়ীদেরকে ট্রেনিং দিবেন, এইচআরএম এর আরেকটা ফাংশন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। তাহলে এমপ্লয়ির কোন ধরনের ট্রেনিংটা প্রয়োজন, আপনার যদি জব অ্যানালাইসিস করা না থাকে প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের কাজের বিবরণ, তাহলে আপনি কিন্তু রাইট এমপ্লয়িকে রাইট ট্রেনিংটা দিতে পারবেন না, যে তার কোন ধরনের স্কিলের প্রয়োজন ছিল, সেই স্কিলটার তার গ্যাপ আছে, তাহলে ওই গ্যাপটা ফিল আপ করার জন্য তাকে আমার ট্রেনিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আনতে হবে। তো সেটা যদি আমি আনতে চাই সাকসেশন প্ল্যানিং এর জন্য বা রিক্রুটমেন্টের জন্য, সরি ট্রেনিং এর জন্য, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তাহলে আমাকে কিন্তু জব অ্যানালাইসিস করতে হবে। আবার আপনি পারফরমেন্স অ্যাপ্রাইজাল করবেন কিসের ভিত্তিতে, একজন ব্যক্তি আসলে কোন ধরনের কাজের জন্য অ্যাসাইন্ড বা অ্যাপয়েন্টেড, সেই কাজগুলো সে ঠিক মতো করলো কি করলো না, সেই কাজগুলো করার মাধ্যমে সে তার জবের স্পেসিফিক গোল অ্যাচিভ করতে পারলো কি পারলো না, কোম্পানির টার্গেট ফুলফিল করতে পারলো কি পারলো না, এই জিনিসটাও কিন্তু আমরা জব অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই মেজার করবো। কারণ একজন ব্যক্তির পারফরমেন্সটাকে আমি যদি তার কাজের দায়িত্বের বাহিরে গিয়ে মূল্যায়ন করি, যে না সে আসলে যে কাজগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল না, ওগুলার ভিত্তিতে আমি তার কাজের পারফরমেন্স মূল্যায়ন করছি, তাহলে এটা তো আমার জন্য একটা মানে ফলস রেজাল্ট হবে। ব্যক্তিটাকে আমি অবমূল্যায়ন করছি কেন, কারণ ওই কাজের জন্য সে হয়তো দায়িত্বপ্রাপ্তই ছিল না, ওইটা তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি ছিল না। কাজেই তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি কোনগুলো ছিল বা কি কাজের জন্য সে দায়িত্বপ্রাপ্ত ছিল, জব অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা ওটা সুনির্দিষ্টভাবে মানে নির্ধারণ করে রাখি যে সে এই কাজগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল। সো তার কাজের মূল্যায়ন যখন আমি করব, তখন ওই পার্টিকুলার কাজগুলোকে ধরেই কিন্তু তাকে মূল্যায়ন করতে হবে, এর বাহিরে করলে হবে না। তো পারফরমেন্স অ্যাপ্রাইজাল গুলো, আবার কম্পেনসেশন ম্যানেজমেন্টটাও কিন্তু জব অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। কিভাবে আমি একজন ব্যক্তির পারিশ্রমিক যে নির্ধারণ করব, কাকে কত পারিশ্রমিক দিব, এটা ডিপেন্ড করে তার জবের বিভিন্ন ধরনের, প্রত্যেকটা জবকে অ্যানালাইসিস করার পরে জবের উপরে বিভিন্ন পয়েন্ট দেওয়া হয়, রেটিং দেওয়া হয়, যে এটা কোন গ্রেডের জব, গ্রেড 1 এ পড়ে না গ্রেড 2 না গ্রেড 3 গ্রেড 4 গ্রেড 5। আপনারা জানেন যে স্যালারি বা কম্পেনসেশন নির্ধারণের ক্ষেত্রে জবের মানে র্যাঙ্ক নির্ধারণ করতে হয়, যেটা আমরা অনেক সময় বলি যে গ্রেড নির্ধারণ করা। যে সরকারি আমরা জানি বেতন স্কেলের জন্য বিভিন্ন গ্রেড আছে, বেসরকারির জন্য আছে। তো গ্রেড গুলো যদি আমরা নির্ধারণ না করি যে এই পার্টিকুলার জবগুলোর নেচার অনুযায়ী এগুলা গ্রেড 10 এ পড়ে, গ্রেড 9 এ পড়ে, গ্রেড 8 এ পড়ে, এবং গ্রেড অনুযায়ী আমরা জানি যে এক এক গ্রেডে এক এক ধরনের মেন্টাল লেবার, ফিজিক্যাল লেবার, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, ইনোভেটিভ ক্যাপাসিটি, তারপরে রিস্ক টেকিং প্রপেন্সিটি, হ্যাঁ, তারপরে সুপারভিশন বা ম্যানেজারিয়াল জব, এরকম বিভিন্ন গুণাবলীর উপর ভিত্তি করে কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা হয় গ্রেড। আবার সেই গ্রেড অনুযায়ী কিন্তু বেতন স্কেলও নির্ধারণ করা হয়, যে গ্রেড 10 এর জন্য বেতন হচ্ছে 10,000 থেকে 12,000, গ্রেড 9 এর জন্য হচ্ছে আপনার 12,000 থেকে 15,000, গ্রেড 8 এর জন্য হচ্ছে 15,000 থেকে 20,000, এভাবে কিন্তু স্কেল করা হয়। তো সেই জিনিসটাও যদি আমি করতে যাই, আমার যদি জব ডেস্ক অ্যানালাইসিস না করা হয়, তাহলে তো আমি জানবো না যে আসলে কার জবের নেচারটা কিরকম, কোনটাতে লিডারশিপ বেশি প্রয়োজন, কোনটাতে মেন্টাল লেবার বেশি প্রয়োজন, কোনটাতে ফিজিক্যাল লেবার বেশি প্রয়োজন, সেই জবের স্ট্যাটাসটা কি, এটা হায়ার র্যাঙ্কের জব না লোয়ার র্যাঙ্কের জব, এগুলো বুঝতে গেলে আমাকে জব অ্যানালাইসিস জানতে হবে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে যে আসলে জব অ্যানালাইসিস বিষয়টা কি এবং কেন করা হয়? ইয়েস অর নো, আপনারা কিছু বলেন। জি স্যার, জি স্যার। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন বা বিভিন্ন জবে আছেন, তারা আশা করি জিনিসগুলোকে রিলিভেন্ট করতে পারছেন যে আসলে একটা জব অ্যানালাইসিস এর মিনিংটা কি। মানে জব অ্যানালাইসিস এর মধ্যে আমরা দুইটা পার্ট আছে, জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন। তো আমরা
সেটাও জানলাম। আবার আমরা জানলাম যে জব অ্যানালাইসিসটা কেন করা হয়, কারণ এইচআরএম এর প্রত্যেকটা ফাংশন আসলে জব অ্যানালাইসিসের উপর ভিত্তি করে করতে হয়। আর জব অ্যানালাইসিসটা যদি আপনি ভুলভাবে করেন বা এটাকে প্রপারলি আপনি রিটেন ডকুমেন্ট আকারে যদি এটা মেনটেন না করেন, তাহলে আপনার অনেক কিছু অ্যাসেসমেন্ট ভুল হবে। রিক্রুটমেন্ট সিলেকশনে ভুল হতে পারে, ট্রেনিং ডেভেলপমেন্টে ভুল হতে পারে, পারফরমেন্স অ্যাপ্রাইজালে ভুল হতে পারে, কম্পেনসেশন নির্ধারণের ক্ষেত্রে ভুল হতে পারে। রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এই জব অ্যানালাইসিস তাহলে গুরুত্বটা আপনারা বুঝে গেলেন। তো এই জব অ্যানালাইসিস কিভাবে করা যায়, তো এটা নিয়ে বিভিন্ন ধরনের জব অ্যানালাইসিস মেথড রয়েছে। এই জব অ্যানালাইসিস মেথড গুলো দিয়ে মেনলি আসলে এই চ্যাপ্টারে আলোচনার বিষয়বস্তু খুব বেশি কিছু নাই। এই জব অ্যানালাইসিস এর ডেফিনিশন, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, দ্য ইম্পর্টেন্স অফ জব অ্যানালাইসিস, জব অ্যানালাইসিস এর মেথড গুলো হলে এই জিনিসগুলোর আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো মোটামুটি শেষ হয়ে যায়। তো জব অ্যানালাইসিস এর শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি স্যার। আচ্ছা, আমি বলছিলাম যে আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি কিছু আলোচনার নাই। আমরা জব অ্যানালাইসিস এর ডেফিনিশন জানলাম, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন জানলাম, তারপরে জব অ্যানালাইসিস ফর্ম, এই স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে জানলাম। আমি বললাম যে বিভিন্ন সময় আপনারা চাকরি বিজ্ঞাপন দেখলে সেখানে স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম দেখতে পারেন। ইভেন আপনাদের বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দেয়া আছে যে স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম। হ্যাঁ, তো এই জব অ্যানালাইসিস ফর্ম গুলো তৈরি করার জন্য আসলে অর্গানাইজেশন গুলো নিজস্ব এক্সপার্ট ইউজ করতে পারে, যে তারা হয়তো বা বিভিন্ন ধরনের কনসালটেন্সি বা এইচআর প্রফেশনাল অর্গানাইজেশন গুলো থেকে এই জব অ্যানালাইসিস ফর্ম বা জব অ্যানালাইসিস করিয়ে নিতে পারে এক্সপার্ট অর্গানাইজেশনকে দিয়ে, অথবা বিভিন্ন এইচআর কনসালটেন্ট বা প্রফেশনাল অর্গানাইজেশনকে দিয়ে এই জব অ্যানালাইসিস গুলো করাতে পারে। তো আমাদের দেশে আসলে এই ধরনের এক্সপার্ট বা প্রফেশনাল অর্গানাইজেশন গুলো খুবই কম। তো আপনি যদি দেখেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউএস এবং কানাডা এই ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। যেমন এই যে দুইটা প্রফেশনাল অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে ন্যাশনাল অকুপেশনাল নেটওয়ার্ক, হ্যাঁ, ওনেট বলা হয়। হ্যাঁ, ওনেট খুব সম্ভবত এটা হচ্ছে একটা কানাডিয়ান প্রফেশনাল মানে এইচআর প্রফেশনাল অর্গানাইজেশন, যারা এই জব অ্যানালাইসিস করে থাকে। তাদের ওয়েবসাইটে গেলে আপনি বিভিন্ন ধরনের মোর দ্যান থাউজেন্ডস অফ জব তারা অ্যানালাইসিস করেছে বিভিন্ন এক্সপার্টদেরকে দিয়ে। সেগুলো তারা ফ্রি অফ কস্ট দেয় অনেক ক্ষেত্রে। আবার কিছু কিছু অর্গানাইজেশন তারা তাদের বিভিন্ন জবের অ্যানালাইসিস করিয়ে নেওয়ার জন্য এই ধরনের প্রফেশনাল অর্গানাইজেশন গুলোকে পেইড টাকার বিনিময়ে তারা এই ধরনের অ্যানালাইসিস গুলো করিয়ে নেয়। তারপরে আরেকটা অর্গানাইজেশন আছে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আপনাদের বইয়ের মধ্যে আছে, সেখানে দেখবেন যে আরেকটা অর্গানাইজেশন আছে। হ্যাঁ, এনওসি। এনওসি তো ন্যাশনাল অকুপেশনাল নেটওয়ার্ক, তাই না? এটা আমি বলেছি। আরেকটা আছে, আরেকটা দেখেন তো নামটা আছে কিনা। দুইটা নাম থাকার কথা, একটা এনওসি ন্যাশনাল অকুপেশনাল নেটওয়ার্ক, আরেকটা স্যার ওনেট আছে। ওনেট তো আপনি মাত্র বললেন। ওনেট, হ্যাঁ, আরেকটা এনওসি। জি স্যার, এনওসি ওনেট এই দুইটাই এখানে দেখাচ্ছে। এছাড়া এনওসিটার মিনিং কি বলছে স্যার? ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন। আচ্ছা, এই দুইটা ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন আর অকুপেশনাল নেটওয়ার্ক, তাই না? তো একটা হচ্ছে ইউএস বেসড আর একটা হচ্ছে কানাডিয়ান। হ্যাঁ, এই দুইটা মানে কান্ট্রি থেকে এই ধরনের অর্গানাইজেশন গুলো অনেকগুলো জবের অ্যানালাইসিস তারা অলরেডি করে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, যেগুলো ফ্রি অফ কস্ট আপনি পেতে পারেন জব অ্যানালাইসিস। সো আপনাকে নতুন করে বানাতে হবে না। তো আপনি জব অ্যানালাইসিস করার জন্য অনেক সময় আপনি কম্পিটিটরদের জব অ্যানালাইসিসের ফরম্যাটটা দেখতে পারেন। বিভিন্ন কম্পিটিটররা আসলে কিভাবে জব অ্যানালাইসিস গুলো ইউজ করছে তাদের মানে প্রফেশনালদের জন্য, তাদের বিভিন্ন পদের জন্য তারা কিভাবে অ্যানালাইসিস করেছে। আবার আপনি চাইলে এই ধরনের ওই যে ওনেট বা এনওসি এদের কাছ থেকেও ধার নিতে পারেন। আবার আপনি যদি চান এক্সপার্টদেরকে দিয়ে এটা করিয়ে নিতে, এইচআর এক্সপার্ট বা প্রফেশনালদেরকে দিয়ে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাকা পে করে জব অ্যানালাইসিস করাইতে হবে। তো যেভাবেই করেন না কেন, আপনি নিজের মন গড়া জব অ্যানালাইসিস করলে হবে না। আপনাকে এই ধরনের ইস্টাবলিশড, রিনাউন্ড বা গ্লোবাল অর্গানাইজেশন গুলোর ফরম্যাটে বা স্ট্যান্ডার্ডে ফলো করে এই জব অ্যানালাইসিস ফর্মগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? এবং প্রতিটা
মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এই যে, আর জব অ্যানালাইসিস গুলো যদি মানে আপনার ক্লিয়ারলি বা প্রপারলি আপনি না করেন, তাহলে অনেক সময় কিন্তু অর্গানাইজেশনে এমপ্লয়ীদের মধ্যে এই মানে পজিশনাল মানে রোল কনফ্লিক্ট এবং রোল অ্যাম্বিগুইটি দেখা দেয়। কিভাবে যে কার কি দায়িত্ব বা কে কি কাজের জন্য রেসপন্সিবল, কার কোন কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, এই জিনিসগুলো যদি আনক্লিয়ার বা অস্বচ্ছ থাকে, তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানে আপনি ওই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে পারবেন না। অমুকে বলবে এই কাজ আমার না, অমুকে বলবে এই কাজের জন্য ও দায়িত্ব, একজনে বলবে এই কাজের ভিত্তিতে আমি কেন মানে জবাবদিহিতা করবো, আরেকজন বলবে এই কাজের জন্য আমি কেন করব। তো এই যে রোল কনফ্লিক্ট, রোল অ্যাম্বিগুইটি, এই বিষয়গুলো তৈরি হয় কিন্তু এই যে প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট জব অ্যানালাইসিস গুলো না থাকার কারণে। তো যাই হোক, এই প্রফেশনাল অর্গানাইজেশন গুলোর ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন যে তারা বিভিন্ন ধরনের মোর দেন থাউজেন্ডস অফ জবের জন্য তারা জব অ্যানালাইসিস গুলো অলরেডি করে দিয়েছে, যেগুলো আপনারা ফ্রি অফ কস্টে পেতে পারেন। আর তারপরেও যদি আপনারা মানে আরো বিভিন্ন ধরনের জব অ্যানালাইসিস করাতে চান নতুন নতুন পদের জন্য, বা কনসালটেন্ট বা এই যে প্রফেশনাল এক্সপার্টদের কাছ থেকে যদি আপনি নতুন জবের অ্যানালাইসিস করে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে টাকার বিনিময়ে কিন্তু এগুলো করাতে হবে। তো এবার আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা মেইনলি আমাদের আজকের চ্যাপ্টারের মানে যেগুলো আমরা পড়াই এই চ্যাপ্টার থেকে, সেটার একটা মানে ইম্পর্টেন্ট টপিক, এবং এটাই আমাদের মেইন টপিক। সেটা হচ্ছে বিভিন্ন জব অ্যানালাইসিস মেথড, যে কিভাবে আমরা আসলে জব অ্যানালাইসিস করব। তো মেথডগুলো যদি আপনারা একটু আমাকে ওয়ান বাই ওয়ান বলেন, তাহলে আমি প্রথমটা হলো ইন্টারভিউজ। মানে সেইভাবে আমি আলোচনাটা মানে কন্টিনিউ করতে পারবো। তো জব অ্যানালাইসিস মেথডগুলো আলোচনা করি আমরা আজকে ক্লাসটা শেষ করব। এই চ্যাপ্টারটা বেশি লেন্দি না, মানে ছোট চ্যাপ্টারই। তো প্রথমটা হচ্ছে ইন্টারভিউ মেথড। তো ইন্টারভিউ মেথডের মধ্যে আসলে অন্যান্য এইচআর এর বইয়ের মধ্যে দুইটা ইন্টারভিউ মেথড, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ মেথড আর একটা হচ্ছে গ্রুপ ইন্টারভিউ মেথড। তো ইন্টারভিউ মেথডের মধ্যে আপনার একটা বিষয় যেটা বলে যে একটা জবে একজন ব্যক্তি কি কি কাজ করছে, এটা আমরা জব ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে করতে পারি। যে আসলে একজন সেই ইন্টারভিউটা আমরা কখনো কখনো এইচআর প্রফেশনালদেরকে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, অথবা তার সুপারভাইজারকে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, কখনো কখনো এমপ্লয়িকে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। তো ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ যদি নেই আমরা, সেখানে আমরা হয়তো অনেক ক্ষেত্রে ইনকমপ্লিট ইনফরমেশন পেতে পারি যে আসলে এর প্রয়োজন হচ্ছে কিনা, তারপর ওখানে কোনো টেকনিক্যাল ওয়ার্ক তার পারফর্ম করতে হচ্ছে কিনা, সেখানে তার ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং করতে হচ্ছে কিনা, ওই ধরনের কাজের জন্য তার সুপারভাইজারের পরামর্শ নিতে হচ্ছে কিনা, তারপর ওই কাজ করতে গেলে তার কো ওয়ার্কারদের সাথে ডিসকাশনের প্রয়োজন হচ্ছে কিনা। তো এইভাবে আপনি ইন্ডিভিজুয়াল মানে এই যে কোশ্চেনিয়ারের মাধ্যমে, তারপরে ওই কাজগুলো করতে গেলে তার আলটিমেটলি কোন ধরনের স্কিলের প্রয়োজন হচ্ছে, কত বছরের এক্সপেরিয়েন্স থাকলে কাজটা করতে ভালো হয়, এরকম অনেক ধরনের কোশ্চেন করে আপনি রাউন্ড করে করে সেই কোশ্চেনিয়ার গুলো সার্ভে করতে পারেন। সেটা আপনার এমপ্লয়ীদের কাছ থেকে, এক্সপার্টদের কাছ থেকে, সুপারভাইজারের কাছ থেকে কোশ্চেনিয়ার মেথডের মাধ্যমে আমরা জব অ্যানালাইসিস করতে পারি। তারপরে হচ্ছে জার্নাল এন্ড ডায়েরিজ। আচ্ছা, আর জার্নাল এন্ড ডায়েরিজ বলার অপেক্ষাই রাখে না যে জার্নাল এবং ডায়েরির মাধ্যমে জব অ্যানালাইসিস। জার্নাল বলতে বিভিন্ন ধরনের ওই যে সোর্স, যে আমি যেগুলো বললাম যে ওনেট বা এনওসি, তারপরে বিভিন্ন ধরনের এইচআর পাবলিকেশন গুলো আছে, সেগুলো বা জার্নাল আকারে আসে, যে বিভিন্ন ধরনের জব অ্যানালাইসিস কিভাবে করতে হয় বা সেটার ফরম্যাট বা গাইডলাইন দেওয়া থাকে। আর ডায়েরি মেথড যেটা, সেটা হচ্ছে আমরা এমপ্লয়ি ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো যদি ডায়েরিতে রেকর্ড করি, যে আজকে সে কি কাজ করলো, কালকে কি কাজ করলো, পরশু কি কাজ করলো, প্রতি সপ্তাহের ইনফরমেশন, প্রতি মাসের ইনফরমেশন, এগুলো যদি আমরা গ্যাদার করি, এগুলা পর্যালোচনা করে দেখলেও আমরা দেখতে পারি যে আসলে ব্যক্তি একটা পদে কাজ করতে গিয়ে কি কি কাজ করছে, সে কি কি ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে, কি কি ধরনের এক্সপিরিয়েন্স নিচ্ছে, তারপরে কি কি ধরনের ট্রেনিং সে নিতে চাচ্ছে, বা কোন ধরনের ট্রেনিং পেলে তার কাজের পারফরমেন্সটা কি ইমপ্রুভ করতে পারছে। এই বিষয়গুলো যদি আমরা ডায়েরিতে রেকর্ড রাখি ডিটেইল, তো এই ডায়েরি গুলো রেকর্ড করার মাধ্যমে কিন্তু আমরা জব অ্যানালাইসিস করতে পারি একটা নির্দিষ্ট সময়ের পর। আসলে যে ব্যক্তির ওভারঅল কাজ করবেন, নেচার বা কাজের চ্যালেঞ্জ অথবা কাজের অপরচুনিটি গুলো, কাজের স্কোপ গুলোকে হাইলাইট করতে পারি ওই ডায়েরিতে রেকর্ড করার মাধ্যমে। আর তো কোনো মেথড থাকার কথা না, আছে স্যার আউটপুট এন্ড প্রোডাকশন অ্যানালাইসিস। আউটপুট এন্ড প্রোডাকশন অ্যানালাইসিস, এটা কি মেথডের মধ্যে বলা আছে? জি স্যার, এটা তো মেথডের ভিতরেই বলা আছে। আচ্ছা, আউটপুট এন্ড প্রোডাকশন মেথডটা আসলে আগে আমি কখনো অন্য বইগুলোর মধ্যে পাইনি, এটা না দেখে আমি বলতে পারবো না এই মুহূর্তে। কিন্তু যে মেথডগুলো আমি বললাম, আপনারা ওই মেথডগুলোই মনে রাখেন, যে অবজারভেশন মেথড, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, গ্রুপ ইন্টারভিউ মেথড,
তারপর হচ্ছে আপনার কোশ্চেনিয়ার মেথড, তারপরে হলো যে ডায়েরি, জার্নাল এন্ড ডায়েরি মেথড, এগুলোই হচ্ছে প্রচলিত মেথড। হ্যাঁ, আউটপুট এবং ইনপুট মেথড এটা মানে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না, হ্যাঁ, না দেখে আসলে এই মুহূর্তে আপনাকে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি না। এখানে দুইটা ছিল, এই যে আউটপুট এন্ড প্রোডাকশন অ্যানালাইসিস, আর একটা হচ্ছে কারেন্ট জব ডেসক্রিপশন এন্ড স্পেসিফিকেশনস। আচ্ছা, কারেন্ট জব ডেসক্রিপশন স্পেসিফিকেশন তো আপনাদের কাছে অলরেডি ক্লিয়ারই, যে আমরা জব অ্যানালাইসিস করার জন্য যে জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন গুলো করলাম, যে প্রথমে আমরা স্টাডি করলাম এবং স্যাম্পল জব অ্যানালাইসিস মানে জব ডেসক্রিপশন এবং স্পেসিফিকেশনের মানে স্যাম্পল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলোও কিন্তু আপনার এই যে জব অ্যানালাইসিসের একটা মেথড, যে আপনি এক্সপার্টদেরকে দিয়ে করাতে পারেন অথবা বিভিন্ন ধরনের প্রফেশনাল অর্গানাইজেশনের সোর্স থেকে, হ্যাঁ, এগুলো আপনি করতে পারেন জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন নির্ধারণ করার মাধ্যমে। তো প্রতিষ্ঠানগুলো নিজেদের কোনো এক্সপার্টিস না থাকলে তারা নিজেরা করা ঠিক হবে না। তারা এটা হইতে পারে যে কম্পিটিটর, যারা ভালো কম্পিটিটর তাদের, যেমন ধরো অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু জব অ্যানালাইসিস করায়, তাদের অনেক টাকা পয়সা খরচ করে এই ক্ষেত্রে। আর আপনি যদি একটা লোকাল ছোট অর্গানাইজেশন হন, আপনার পক্ষে এটা নিজে নিজে করলেও ভুল হবে, আবার আপনি এক্সপার্টদেরকে এত টাকা দিয়ে করাইলেও এই ধরনের কাজ করাতে গেলে অনেক সময় এই কাজটাকে আমরা অনেক ক্ষুদ্র মনে করি, ভাবি যে আমাদের অর্গানাইজেশনের ইনভেস্টমেন্টটা আমরা এই মানে ছোট ছোট কাজে কেন খরচ করব। কিন্তু বিষয়টা ছোটখাটো মনে হইলেও জব অ্যানালাইসিস কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং যারা গ্লোবাল অর্গানাইজেশন, ফরচুন 500 অর্গানাইজেশন, ওয়ার্ল্ড রিকগনাইজড এবং রিনাউন্ড অর্গানাইজেশন, এরা কিন্তু মানে আপনার মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বড় বড় পদের জন্য তাদের টপ থেকে বটম পর্যন্ত বিভিন্ন জব অ্যানালাইসিস গুলো এই ধরনের প্রফেশনাল যেটা ওনেট অথবা এনওসির কথা বললাম, এদের দ্বারা করিয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে আপনি ফ্রি অফ কস্ট এইসব সোর্স থেকে পেয়ে থাকতে পারেন জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন। তো এই টপিক গুলোই আমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট এই জব অ্যানালাইসিস ব্যাপারে। আর বাকি টপিক গুলো আমরা স্কিপ করতে পারি, আমাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনারা এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো জানলেন, যে হোয়াট ইজ জব অ্যানালাইসিস, what are the difference between job description, job specification, why job analysis is important for an organization, তারপরে আপনারা জানলেন যে স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম কিভাবে তৈরি করতে হয়। যে আপনারা দেখেন বইয়ের মধ্যে আপনার বিভিন্ন এইচআর প্রফেশনালের বিভিন্ন পদের জন্য তারা একটা স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম ওখানে দিয়ে রেখেছে, ওইটা আপনারা দেখতে পারেন। বা আপনারা বিভিন্ন নিউজ পেপারে, পত্রিকায় দেখবেন বিভিন্ন জবের সার্কুলার হয়, সেখানে আপনারা স্যাম্পল জব অ্যানালাইসিস ফর্ম দেখতে পারেন। তারপরে আমরা দেখেছি যে প্রফেশনাল অর্গানাইজেশন হিসাবে ওনেট বা এনওসি, ওরা যে বিভিন্ন ধরনের জব অ্যানালাইসিস করে থাকে তাদের কন্ট্রিবিউশন গুলো। আর সর্বশেষ আমরা বিভিন্ন ধরনের জব অ্যানালাইসিস মেথড সম্পর্কে জানলাম। তো সেখানে আমরা আপনার ইন্টারভিউ মেথড জেনেছি, অবজারভেশন মেথড জেনেছি, কোশ্চেনের মেথড জেনেছি, ডায়েরি মেথড জেনেছি, জার্নাল এন্ড ডায়েরি মেথড, তারপরে লাস্টে জব অ্যানালাইসিস এর মধ্যে জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন। এগুলো নিয়ে আপনারা মোটামুটি একটু মানে ডিটেইল বই থেকে পড়ে বাকিটুকু পড়ে নেবেন। স্যার জব অ্যানালাইসিসের মেথড দেখলাম এখানে কি স্যার, যারা অন জবে আছে এবং যারা জবে ঢুক বা নিব রিক্রুট করব, দুইটার ক্ষেত্রেই মেথড গুলা ইমপ্লিমেন্ট করব এরকম মেথড গুলো বলতে আপনার তো আসলে জব অ্যানালাইসিস যদি আপনি না করা থাকে সেটা আপনার জন্য প্রবলেমেটিক হবে। যে আপনি একজন এমপ্লয়ি হায়ার করলেন, আসলে তার জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন যদি ক্লিয়ার না হয়, তাহলে তো আসলে আপনি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা স্যালারি নির্ধারণ করতে পারবেন না, বা সেই পদে ওই ব্যক্তি উপযুক্ত কিনা সেটাই মেজার করতে পারবেন না। এই জন্য সবচেয়ে বেটার যে কোনো এমপ্লয়িকে হায়ার করার আগেই আপনার একটা জবের অ্যানালাইসিস পরিপূর্ণভাবে করে নেওয়া। বুঝতে পেরেছেন? জার্নালস এবং ডায়েরির যেটা না, এগুলো পরবর্তী, এগুলো এই মেথডটা পরবর্তী মেথড। যে জব অ্যানালাইসিসটা তো আসলে মানে এটা এমন না যে একবার করে ফেললে আর লাইফ টাইম এটাকে আপনি রিভাইজ করতে হবে না বা এটা চেঞ্জ করতে হবে না। গ্র্যাজুয়ালি যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ওয়ার্কিং মেথড চেঞ্জ হচ্ছে, ওয়ার্কিং ফর্মুলা চেঞ্জ হচ্ছে। তো আপনাকে গ্লোবাল ট্রেন্ডের সাথে অ্যাডজাস্ট করতে গেলে আপনার জব অ্যানালাইসিসকে কিন্তু রিভাইজ করতে হয়, মডিফাই করতে হয় গ্র্যাজুয়ালি। তো এখন আপনি একটা জবের জন্য এক সময় হায়ার করতেন যে টাইপরাইটার চালাইতে পারে, আর এখন সেই জবের জন্য আপনি কিন্তু টাইপরাইটার দিবেন না, দিবেন কম্পিউটার লিটারেসি তার আছে কিনা, রাইট? তাহলে আজ থেকে 20 বছর আগে যে একটা জবের যে অ্যানালাইসিস বা ডেসক্রিপশন স্পেসিফিকেশন ছিল সেটা কিন্তু মডিফাই হয়ে এখন সেই জায়গায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি যদি ডায়েরি মেথড মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি সেই মডিফিকেশনটা করতে পারবেন না। কাজে এখানে কিছু মেথড আছে জবে এমপ্লয় হায়ার করার পূর্বে করতে হয়, কিছু মেথড আছে এমপ্লয় হায়ার করার পরেও সেটাকে আপনি রিভাইজ, মডিফাই বা ইমপ্রুভ করার জন্য করতে পারেন। তার মধ্যে যেমন ডায়েরি মেথড,
স্যার আউটপুট এন্ড প্রোডাকশন অ্যানালাইসিস যেটা, এটা তো জব রিক্রুট করার পরে মানে অন জব ক্ষেত্রে আমি এটাও রিক্রুট করার পরে যতটুকু মিন করতেছে তাতে এটাও রিক্রুট করার পরে, আবার আপনার ওই যে ওই যে ডাইরি মেথডটাও রিক্রুট করার পরে। জি স্যার, কিন্তু ইন্টারভিউস, অবজারভেশন, কোশ্চেনারিজ এগুলা দুই জায়গায় থাকতে পারে স্যার, অন জবে থাকতে পারে, আবার এগুলো দুই জায়গায় থাকতে পারে, আগেও হতে পারে পরেও হতে পারে, বুঝছেন? আপনি সুপারভাইজারকে ইন্টারভিউ নিলেও তো আগেও করতে পারেন, তাই না? আপনি এক্সপার্টদের ইন্টারভিউ নিলেও তো আগেও করতে পারেন, তাই না? জি স্যার, ক্লিয়ার স্যার, এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তো মোটামুটি আপনারা আবার বই থেকে যদি একটু জাস্ট গো থ্রু করেন, আমার মনে হয় না এই চ্যাপ্টারটা বুঝতে খুব একটা কঠিন হবে। এই চ্যাপ্টার অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার এবং এখান থেকে আপনাদের কোশ্চেনও পরীক্ষায় থাকে। তাহলে আপনারা 3টা চ্যাপ্টার পড়লেন। একটা হচ্ছে আমরা প্রথমে পড়েছিলাম ওই যে স্ট্র্যাটেজি, এইচআর প্ল্যানিং এর সাথে রিলেটেড বিভিন্ন ধরনের এইচআর স্ট্র্যাটেজি, তাই না? বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, মনে আছে? তারপরে সেকেন্ড আপনারা পড়লেন এইচআর এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস দ্যাট ইনফ্লুয়েন্স এইচআরএম। তারপরে থার্ড চ্যাপ্টার পড়লেন জব অ্যানালাইসিস। তাহলে আপনাদের কিন্তু এই 3টা চ্যাপ্টারের উপরই কুইজ এবং মিড টার্ম নেক্সট ক্লাসে হবে। তো আশা করি সবাই ওভাবে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। আর আপনাদের পরে কি অ্যাটেন্ডেন্সে আসছেন এমন কেউ আছেন? স্যার কুইজ তো আমাদের 3টা চ্যাপ্টার থেকে হইতে পারে, একই মানে সিলেবাস একই, এই 3টা চ্যাপ্টার থেকে কুইজ, আবার 3টা চ্যাপ্টার থেকে মিড টার্ম রিটেন। বুঝতে পারছি স্যার। সোলাইমান কবির উনি অ্যাটেন্ডেন্স দিতে পারেন। সোলাইমান কবির, ওকে জি স্যার। স্যার 15 মার্ক এমসিকিউ আর 10 মার্কস হচ্ছে রিটেন স্যার। তো এটার মধ্যে কি স্যার মেড আর কুইজ দুইটা ইনক্লুড আর কি একসাথে? দুইটাই সব মার্কসই কাউন্ট হবে। যে কোনোটাকে আমি 15 মার্কসের যেটা আমি কুইজ দিচ্ছি ওখান থেকে আমি চাইলে 15 মার্কস কি মিড হিসেবে কাউন্ট করে 10 মার্কসটাকে কুইজ হিসেবে নিলাম, অথবা 15 মার্কসের মধ্যে আমি ওই যে 10 মার্কস কুইজে নিয়ে ওখান থেকে মাল্টিপল চয়েসের 5 মার্কস মিডের জন্য নিয়ে গেলাম আর রিটেনের 10 মার্কস। আমি যেভাবেই ডিস্ট্রিবিউট করি না কেন আলটিমেটলি সব মার্কসই আপনার জন্য কাউন্টেড, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। জন্য আপনারা মানে দুইটা পার্টি ভালো করার চেষ্টা করবেন, এমসিকিউতে এবং রিটেনে। তো সবাই ভালো থাকেন, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সো আপনাদেরকে আর আমি ব্রেক দিচ্ছি না, একবারে ক্লাস শেষ করে দিচ্ছি। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।